জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও দৃশ্যমান নয় বলে আক্ষেপ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী একান্ত প্রচেষ্টা চালালেও মন্ত্রণালয়ের কাঠামোগুলো একই রয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাজধানীতে আলোচনা সভায় তিনি এমন হতাশা জানান। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের চেতনা বাস্তবায়ন না হওয়ায় দেশে আবারও গণ অভ্যুত্থান হয়েছে। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এই আলোচনা সভা। রাজধানীর ডিএপি অডিটোরিয়ামের সভায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক নেতা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থানের দুঃসহ স্মৃতি। যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। এই জুলাই আমরা অসংখ্য তরুণকে হারিয়েছি। এটা শুধু পরিবারের হারানো না, এটা একটা দেশের, একটা জাতির ক্ষত। অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতি হিসেবে স্বাধীনতা যুদ্ধের চেতনা বাস্তবায়নের ব্যর্থতার প্রতিফলনই হলো জুলাই গণঅভ্যুত্থান। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের পরও দেশে বিদ্যমান কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টা দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। কথাগুলো আক্ষেপে বলছি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সফলতা পেতে প্রয়োজন রাষ্ট্র ও প্রশাসনে পরিবর্তন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মাননা দেখানো। অনেক প্রাণ গেছে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, মুগ্ধ স্নিগ্ধের আপন যে আমাদের ভাই, সে প্রতি মুহূর্তে তার মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। জুলাই গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের প্রত্যাশাও জানান বিএনপি মহাসচিব। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। জুলাই সনদ ইস্যুতে সরকার আপোষের প্রস্তাব দিলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত, এমন দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মত বিনিময় সভায় তিনি অভিযোগ করেন, জাতির কাছে দেয়া ওয়াদাও ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলেও তার দাবি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর এই মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুরুতেই জুলাই পরবর্তী নানা ইস্যুতে ক্ষোভ জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সভায় জামায়াতের আমির অভিযোগ করেন, জুলাই আন্দোলন নিয়ে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি সরকার, নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি। আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব?
ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, আবারও অন্ধকারে নেমে যাচ্ছে দেশ। বিশ্ববিদ্যালয়ের 20 জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা, কর্পোরেশন, সরকারি, বেসরকারি, আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন। যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ার করেন বিরোধী দলীয় নেতা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার প্রত্যর্পণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে তা ডাকতে পারে। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান সাবেক এই অ্যাটর্নি জেনারেল। শারমিন নীরা রিপোর্ট। ক্ষমতাচ্যুত হবার পর গেল 2 বছর ধরে শেখ হাসিনার আশ্রয় ভারতে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বহু রাজনৈতিক দলের। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, প্রত্যর্পণের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশে এলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করবো। দ্যাটস সিম্পল অ্যাজ ইট ইজ। সদ্য বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে অধিবেশন ডাকতে পারে। রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। 123(2) অনুচ্ছেদে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সাথে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বর্তমানে 4.5 মিলিয়ন মামলা অমীমাংসিত অবস্থায় আছে। মামলার জট কাটাতে প্রয়োজনে আইন কাঠামোতে পরিবর্তন আনা হবে বলেও জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে প্রায় 4.5 মিলিয়ন মামলা পেন্ডিং বিভিন্ন আদালতে। শারমিন নীরা, 71, ঢাকা। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির দিন 16 আগস্ট ঠিক করা হয়েছে। এর আগে দুপুরে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। লতিফ সিদ্দিকী এই মামলার 31 জন পলাতক আসামিদের মধ্যে একজন। এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গেল সোমবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই আদেশে মামলায় পলাতক 31 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। ইন্টারনাল সকল বক্তব্য আমাদের কাছে আসবে না, তবে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের ছিল, স্লোগান দিতে বলেছিলেন, ঢাকা ছাড়ো নয়, ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বাকি সিদ্ধান্তটা তারা অর্থাৎ পরামর্শ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তৎকালীন, এবং সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ উস্কানি সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয়
নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির সংক্ষিপ্ত সভা শেষে সিলেটের গোলাপগঞ্জের পথে এনসিপির গাড়িবহর। কর্মসূচি ও সার্বিক পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, এনসিপির বহর এখন কোথায় আছে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির সভায় নেতারা কি বললেন? এছাড়া তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে জানাবেন, একটু সব মিলিয়ে জানবো। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। কিছুক্ষণ আগে এখানে জাতীয় ছাত্রশক্তির যে অগ্নিজোড়া জুলাইয়ের একটি আলোচনা সভা ছিল, এই আলোচনা সভায় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ এখানে ছিলেন। তারা এখানে বক্তব্য রেখেছেন, আর বক্তব্যের পরপরই তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে সিলেটের গোলাপগঞ্জে যে সার্জিস আলমের যে গাড়ির বহর ছিল, সেই গাড়ির বহরে প্রোগ্রাম শেষ করে যাওয়ার পথে এখানে হামলা করা হয়েছে, এবং তারা জানিয়েছেন যে সেই হামলায় একটি গাড়ির গ্লাস ভাঙচুর হয়েছে। তারা ঠিক দুপুর 12টার সময় এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন হাসনাত আবদুল্লাহ ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ। এখানে তারা বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখার সাথে সাথে তারা গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা জানি যে গোলাপগঞ্জে তারা এখানে কিছুক্ষণ অবস্থান করবেন, তারা বলেছেন, আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন, এবং অবস্থান করার পর তারা সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাটে যাবেন, সেখানে তারা বক্তব্য রাখবেন, এবং বিকেল 5:30টার দিকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সিলেটের উসমানীনগর যেটা একটি উপজেলা আছে, সেই উপজেলায় বক্তব্য রাখবেন। বক্তব্যের পরের দিন তাদের আরও প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী আরেকটি এলাকা হচ্ছে গোয়াইনঘাটে থাকবেন। সব মিলিয়ে সিলেটের পরিস্থিতি বলতে গেলে যা সকাল থেকে আমরা দেখেছিলাম অনেকটি শান্ত ছিল, কিন্তু গোলাপগঞ্জে যে সময় তিনি সার্জিস আলম বক্তব্য রাখেন, শহীদ পরিবারের সাথে তারা মত বিনিময় করেছিলেন। এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় করার পর যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটি শেষ করে তারা যাওয়ার পথে তাদের গাড়িতে হামলা হয়েছে বলে আমাদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন। এবং এই প্রোগ্রাম উপলক্ষে সিলেটের প্রত্যেকটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটা আমাদের চোখে পড়ার মতো ছিল। তারা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ অবস্থান করছিল। এবং শাহজালাল দিদার, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। আমাদের সাথে এতক্ষণ ছিলেন সহকর্মী মুহিত দিদার। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে 3 জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাগাঠা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়শা আক্তারকে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আগামীতে হজ প্যাকেজের খরচ ও খাবারের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে সৌদি আরবের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাব আয়োজিত 3 দিনের হজ ও উমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এবারের হজ আয়োজন সফল ও সুশৃঙ্খল হয়েছে, তবে ছোটখাটো যেসব ত্রুটি ছিল তা চিহ্নিত করে আগামীতে আরও ভালোভাবে আয়োজন করা হবে বলেও জানান রশিদুজ্জামান মিল্লাত। শিক্ষা, খেলাধুলা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বিত বিকাশকে সমান গুরুত্ব দিয়ে সরকার দেশ এগিয়ে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
হজ সম্বন্ধে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত এটার ব্যাপারে অ্যাওয়ার, এবং হজ যাত্রীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়। আমাদের বিমানের ডিএমএস এখানে আছে, এমডি সাহেবও আছে। আমরা একটা টিম পাঠিয়েছিলাম, আমি জানি না টিম কতটুকু কাজ করেছে, হয়তো আমি জানতে পারবো আর কি। যদি এবার ভালো কাজ না করে থাকে, আগামীবার সেই টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো, এবং এনশিওর করছি আমরা। যদি তারপরেও তারা যদি কথা না শুনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভারতে পলাতক বড় সাজ্জাদের পরামর্শে ডেভিড ইমন ভারতে পালিয়ে যাচ্ছিল। তাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য সীমান্তে অপেক্ষা করছিল চট্টগ্রামেরই আরেকটি সন্ত্রাসী গ্রুপ। আজ সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও জানান, দীর্ঘ নজরদারির পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এদিকে চট্টগ্রামে নেয়ার পর ডেভিড ইমনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনার পরও দেশেই ছিল ডেভিড ইমন। পরে তার অবস্থান জানতে পুলিশ তৎপর হলে ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শে ইমন ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না, আমরা কি তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? অরিজিন বাড়ি স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। যশোর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার আগে পুলিশের চোখ ফাঁকি দিতে চেহারায় কিছুটা পরিবর্তন এনেছিল ডেভিড ইমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য পরিচয় দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে। ইমনকে চট্টগ্রামে আনার পর বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলোতে অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে, আর ভারতে যেহেতু সে পালিয়ে যাবে যেন লোকজন বুঝতে না পারে। বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডেভিড ইমন কাজ করতে জানিয়ে পুলিশ সুপার বলেন, ভারত সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি গ্রুপ। তার নামে ভারতের আধার কার্ডও ছিল। ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে, এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে। পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। এদিকে বড় সাজ্জাদ বাহিনীর আরেক সন্ত্রাসী রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ, তবে অল্পের জন্য সে পালিয়ে যায়। আমরা এখন শুধু আশা করছি এই সন্ত্রাসীদের রাজত্ব চিরস্থায়ীভাবে শেষ হোক। আমাদের এটাকে চূড়ান্ত সফলতা হিসেবে আমরা দেখতেও পাচ্ছি না। আমরা চাই যে তাদের যথেষ্ট শাস্তি হোক। যশোর সীমান্তে ডেভিড ইমনের সাথে অন্য যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারাও প্রত্যেকে দুধর্ষ শুটার বলে জানিয়েছে পুলিশ। আল ইমরান, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71।